আমাদের জীবনে যখন একটা দিন কেটে গিয়ে আরও একটা নতুন দিন আসে, তখন সেই নতুন দিনের সকাল শুরু হতে না হতেই আমরা ভাবতে থাকি যে কীভাবে আজকের দিনটাকে আরও সুন্দর, আরও প্রাণবন্ত করে তুলব। তো সেই চেষ্টাই আমরা সারা দিন ধরে করতে থাকি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 8টা সাড়ে 8টা মতো, আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সবাইয়ের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে বাসনগুলোকে গুছিয়ে নিলাম, আর তারপরে দেখো আমার একটা পার্সেল এসেছিলো। তো কি এসছে যখন ওপেন করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন আমি একটু ময়দা মেখে নিচ্ছি, আর মাম্মাম দেখো কিছু তুলসী পাতা তুলে নিয়ে এসছে, সেটাই আমাকে দেখাচ্ছিল। আজকে মানে ছুটির দিন, জানো তো, বর মেয়ে সবাই আজকে বাড়িতে আছে। তো বর বলল যে একটু আলু পরোটা বানাও, আর ও কিছু খেতে চেয়েছি, সেটা করব না সেটাও হয় না। তো ভাবলাম একটু আলু পরোটা বানাবো, আর তার জন্য প্রথমে দেখো ময়দাটাকে মেখে নিয়ে রেখে দিয়েছি। আর তারপর এখন হচ্ছে মাম্মাম যে তুলসী পাতাগুলো তুলে নিয়ে এসেছিলো সেগুলো দিয়ে একটা হোম রেমেডি বানিয়ে দেবো। আগের ব্লগে তোমাদেরকে বলছিলাম না যে মাম্মামের হালকা একটু ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য। তো প্রথমে তুলসী পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে দেখো রস বের করে নিয়েছি, আর তারপর ওর সাথে অল্প একটু মধু মিশিয়ে দিয়েছি। আর এখন মাম্মামকে খাইয়ে দেবো। মাম্মাম যে খুব ভালোবেসে এটা খায় তা কিন্তু না, কিন্তু কি বলো তো, বললে না খেয়ে নেয়, খুব বেশি জেদ করে না। তো যাই হোক, আজকে দেখো আমার ঘর বিছানার কি অবস্থা, আমি কিছুই গুছাইনি। যেহেতু ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, তো সব কিছুই আজকে একটু দেরিতেই হবে। আর কি বলো তো, রোজ দিন তো আমরা মানে ওই গতানুগতিক নিয়মে সব কিছু করে থাকি। তো ছুটির দিনগুলোতে না আমার সত্যিকারে অত নিয়মকানুন মেনে কাজ করতে একদমই ভালো লাগে না। ছুটির দিনটাতে আমি একটু উল্টো পাল্টা করে থাকি, তাতে আমার খুব বেশি প্রবলেম হয় না, বরং ভালোই লাগে। তো সেই জন্য প্রথমেই ঘুম থেকে উঠে আজকে চলে গেছিলাম কিচেনে গিয়ে সমস্ত বাসন গুছিয়ে ময়দাটাকে মেখে তারপরে এখন এসেছি ঘর বিছানাকে গুছাতে। তো এগুলোকে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে ব্রেকফাস্টটা বানাবো। আর হাজব্যান্ড একটু বাজারে গেছিলো, জানো তো। আর ছুটির দিন মানে আমাদের বাড়িতে বেশিরভাগ চিকেন রান্না হয়, আর চিকেনই নিয়ে এসছে। তো রান্না করব তার আগে দেখো কালকে সমস্ত পর্দাগুলোকে কেচে দিয়েছিলাম, কিন্তু সেগুলো আর লাগানো হয়নি। আর আজকে ভাবলাম যে একটু হাতে সময় আছে, তো এগুলোকে লাগিয়ে নিই, তারপরে হচ্ছে রান্নার দিকে যাব। যতই আজকে ছুটির দিন হোক না কেন বা দেরিতে ঘুম থেকে উঠি না কেন, কোনো কাজ কি বাদ দিয়ে দেওয়া যাবে বলো তো? সমস্ত কাজই তো করতে হবে, শুধু একটু ধীরে আস্তে করা যাবে এই আর কি, তাছাড়া তো আর কিছুই না, তাই না বলো? তো যাই হোক, প্রথমে খাটটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপর ড্রেসিং টেবিল, মাম্মামের ওয়ার্ড্রপ সমস্ত কিছুকে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখো ঘরটা না পরিষ্কার না থাকলে না যেন ঠিক মানে দিনটা শুরু হতেই চায় না। ঘরটা যদি ফ্রেশ থাকে না, খুব সুন্দর একটা এনার্জি নিয়ে যেন কাজ শুরু করে দেওয়া যায়। সেই জন্য আমি প্রথমে কিছু করি আর না করি, আগে ঘরটাকে কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে আমি সমস্ত কাজ শুরু করি। তাতে না আমি একটা এক্সট্রা এনার্জি পাই। তো যাই হোক, আমার ঘর টরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো আমি চালটাকে ধুয়ে নিচ্ছি, মানে ভাত হতে বসিয়ে দেব। আর একদিকে ততক্ষণ আমার ভাতটা হতে থাকবে, তাহলে কি বলো তো, কিছুটা কাজ আগিয়ে থাকবে। আর অন্যদিকে একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো আলুটা তো সিদ্ধ হয়ে গেছে। আর আলুর সাথে না আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তো সেটাও সিদ্ধ করে নিয়েছি। আর খুব সাধারণভাবেই বানাবো, খুব বেশি মশলা দেব না, যেহেতু মাম্মাম খাবে, তো সেই জন্য একদম নর্মালভাবেই বানাবো। তো আলুটাকে সুন্দর করে মেখে নিয়েছি, আর ময়দাটা দেখো এখন আর একটু ভালো করে মেখে নিলাম। আর আমি এখন আলু পরোটাটাও বানিয়ে নেব। অনেকেই বলে শুনেছি যে আলু পরোটা নাকি খুব বেশি ফোলে না, খুব সুন্দর হয় না, কিন্তু হ্যাঁ জানো তো, আমি তো খুব সুন্দর আলু পরোটাটা বানাতে পারি। মানে আলু পরোটাটা এত সুন্দর ফোলে তো কি বলবো। আর আজকে না আলু পরোটাগুলো খুব সুন্দর হয়েছিল, জানো তো, আর খেতেও খুব টেস্ট হয়েছিল।
এই আলু পরোটাটা না আমার কিন্তু বেশ পছন্দের একটা ব্রেকফাস্টে, জানো তো। কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই। নিজের পছন্দ অপছন্দগুলো যেন অনেক আগেই বিসর্জন দিয়ে দিয়েছি। এখন যেন শ্বশুরবাড়ির লোকেদের পছন্দটাকেই নিজের পছন্দ করে নিতে হয়েছে। আলাদা করে আর নিজের জন্য মানে কিছু বানানোর সময়ই হয় না। আর তাছাড়া মাম্মাম মানে যেখান থেকে ওকে স্কুলে ভর্তি করেছি, তো ওর স্কুলের একটা টিফিন বানিয়ে দিতে হয়, তারপর হাজব্যান্ডের রান্না, তো এইসব সব কিছু মিলিয়ে আর নিজের জন্য আলাদা করে টিফিন বানানোর সময়ই হয় না। মাম্মামকে যেটাই বানিয়ে দিই তার উপর দিয়ে কিছু একটা খেয়ে নিই। যখন ছোট ছিলাম জানো তো, মার কাছে ভীষণ বায়না করতাম, মা আলু পরোটা বানিয়ে দাও। আর আমার মা না ভীষণ ভালোভাবে আলু পরোটাটা বানাতে পারতো। তো তখন যদি মা কোনো দিন মানে বানিয়ে না দিত, তখন না মায়ের উপর ভীষণ রাগ হতো। কী করো তুমি, একটু পছন্দ মতন কিছু বানিয়ে দাও না, এইসব কত কথাই বলতাম। কিন্তু তখন মা হয়তো বলতো যে একদিন সব কিছু বুঝবি। আজ না ভীষণভাবে সেই কথাগুলো মনে পড়ে, ভীষণভাবে মায়ের কষ্টগুলো আজ মনে হয়, আজ উপলব্ধি করতে পারি যে মা সেই কথাগুলো সেদিন কেন বলতো। তো যাই হোক, অনেক কথা, অনেক ইমোশনাল কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। আর হাজব্যান্ড দেখো বাজার থেকে একটু মাংস নিয়ে এসেছিলো, তো সেটাই রান্না করব। আর বাড়িতে না কেউ নেই, মানে শ্বশুর শাশুড়ি কেউ নেই, শুধু আমরা তিনজনেই খাবো, তো সেই জন্য একটু অল্প করেই আনতে বলেছি। আর আমার না মানে দুপুরবেলা যে মাংসটা রান্না করি সেটা আবার রাত্রে খেতে না একদমই ভালো লাগে না, মানে একবারই খেতেই বেশ পছন্দ হয়। তো সেই জন্য একটু কম করেই নিয়ে এসেছি। আর মামামের জন্য তো আমি একটু আলাদা করেই রান্না করে দেবো, কারণ মাংসটা একটু ঝাল ঝাল না হলেও যেন দেখবে একদমই খেতে ভালো লাগে না। আর মামাম তো ঝাল খেতে পারে না, তো সেই জন্য ওর জন্য একটু আলাদা করে প্রেশার কুকারে রান্না করে দেবো। আর আমাদের জন্য একটু ঝাল ঝাল করে মাংস কষা করবো। তো দেখো মামামের চিকেন কষাটা কিন্তু একদম হয়ে গেছে। আগে না মামামের চিকেন কষাটা কিন্তু আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে করতাম। আর এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, এখন কিন্তু বিভিন্ন সবজি দিয়ে করি না। তোমরা যারা বাচ্চাদের জন্য মাংস রান্না করে দাও, তারা কিন্তু মানে সবজি দিয়েই করো, কারণ বাচ্চাদের সবজি দিয়েই চিকেন কষাটা খাওয়ানো খুবই ভালো। আর রেসিপিটা যদি তোমরা জানতে চাও, তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কোনো একদিন দেখাবো। তো আমার রান্নাবান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, তারপর হচ্ছে স্নানে যাব। আর হাজব্যান্ড আজকে আগে স্নান করে নিয়েছিল, তো সেই জন্য বললো যে পুজোটা দিয়ে দিচ্ছে। আর কি জানো তো, পুজোটা দেওয়া হয়ে গেলে না আমার যেন মনে হয় অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে। আর ঠাকুরের পুজোটা দেওয়া না হলে না মনে হয় যেন সব কাজ এখনও বাকি আছে, কিছুই করা হয়নি। তো যাই হোক, পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর এদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। বেশ কিছু জামা কাপড় আছে, এগুলো একটু কেচে দেবো, আর তারপর হচ্ছে স্নান করে নেব। পার ডে রান্নাবান্না করাটা যেমন একটা ডেলি রুটিনের মধ্যে পড়ে, ঠিক তেমনই এই জামা কাপড় কাচাটাও না আমার কাছে একটা ডেলি রুটিন, জানো তো। মানে এমন কোনো দিন আমার জীবনে আসে না যেদিন আমার এই জামা কাপড় কাচতে হয় না, মানে এর হাত থেকে না আমার কোনো রেহাই নেই। আর আজকে জামা কাপড়গুলো মেলতে গিয়ে না আর এক কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে বলো তো, জামা কাপড়গুলো সবই দু চারটে মেলেছি, আর তখনই না দড়িটা কেটে গেছে। তো সমস্ত জামা কাপড়গুলো আবার নিচেতে নোংরার মধ্যে পড়ে গেল। তো সেগুলোকে আবার দেখো ধুয়ে নিয়ে আসলাম, আর দড়িটাকেও বেঁধে নিলাম, নিয়ে এখন জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। এতটা রোদ না, তা কি বলবো। আর জামা কাপড়গুলো মেলতেও যা কষ্ট হচ্ছিল, তো কি বলবো। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর এখন নিচে এসে স্নান করে নিয়েছি, আর মাম্মামকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখন ওই ঘড়ির কাঁটাতে বাজে 2-2:30 মতো। চলো তোমাদেরকে পার্সেলটা দেখাই। তার আগে যদি আমার এই ধরনের ব্লগগুলো বা আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও ভালো ভালো ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।